আজকে আমরা নগর কবিতাটি আলোচনা করব। যেভাবে তোমাদেরকে ক্লাসে আমি পড়াই যে কবিতা বা গল্প পড়ার আগে কবি বা লেখক সম্পর্কে আমরা তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আমরা জেনে থাকি, ঠিক সেভাবে আজকের ভিডিওতেও আমরা জানার চেষ্টা করব। এখানে নগর কবিতাটি অজিত দত্তের লেখা। অজিত দত্ত সম্পর্কে আগে আমরা একটু জেনে নেব। তোমরা আগে থেকেই অজিত দত্ত সম্পর্কে বিশেষ কিছু না জানলেও ভিডিওটা যদি মনোযোগ সহকারে শোনো বা দেখো, তাহলে তোমরা কবি সম্পর্কে অনেকটাই জানতে পারবে। আধুনিককালে, সহজ কথায় বলতে গেলে আধুনিককালে একজন খ্যাতনামা প্রতিভাধর কবি ছিলেন অজিত দত্ত। কবি সম্পর্কে আমি একটা খাতায় নোট করেছি, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। কবি পরিচিতির ভূমিকাতে যদি আমরা দেখি যে রবীন্দ্র দত্তর কাব্যজগতের এক উল্লেখযোগ্য কবি হলেন অজিত দত্ত। তিনি 1907 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। 3 এবং 4 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি। এবং তোমরা এটাও জেনে নাও, অজিত দত্তের বন্ধু বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব বসু সঙ্গে দুজনে মিলে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকা। অর্থাৎ তোমরা জানো যে বিভিন্ন পত্রপত্রিকা যেগুলো থাকে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন সাহিত্য চর্চা, বিভিন্ন রকমের সামাজিক দিগদর্শন, সামাজিক চিত্র যেগুলো সাহিত্যের মাধ্যমে প্রকাশিত হয়, সেই পত্রিকা প্রকাশনা করেছিলেন। অর্থাৎ আমরা জানতে পারলাম বা এই ভূমিকাতেই আমরা যেটুকু বুঝতে পারলাম যে অজিত দত্তের সঙ্গে বুদ্ধদেব বসু অল্প বয়সেই, অর্থাৎ তরুণ বয়সেই যে পত্রিকা সম্পাদনা করেছিল তার নাম ছিল প্রগতি। এটা তোমরা শর্ট প্রশ্ন আকারে মনে রাখতে পারো। এবার তার আমরা সাহিত্য সাধনা সম্পর্কে জানবো, অর্থাৎ সাহিত্য সৃষ্টি তিনি কোন কোন বিষয়ে বা কোন কোন কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, কোন কাব্যগ্রন্থ তার কেমনভাবে কত সালে প্রকাশিত হয়েছিল। তাছাড়া আমাদের এই নগর কবিতাটি আমরা কোথা থেকে নিয়েছি সেটা সম্পর্কে আমরা জানবো। তার প্রথম কাব্যগ্রন্থ কুসুমের মাস, যেটা 1930 সালে প্রকাশিত হয়েছিল। এছাড়াও আমি সেটাকে তোমাদের পয়েন্ট আকারে দিয়েছি, এগুলো শর্ট প্রশ্ন আকারে তোমরা ভালো করে মনে রাখবে। প্রথম কাব্যগ্রন্থ যেটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে কুসুমের মাস, 1930 সালে প্রকাশিত হয়েছিল। এরপরে যেটা অন্যান্য কাব্যগ্রন্থগুলো যেগুলো হয়েছে, উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো, সেগুলো পাতাল কন্যা 1938, নষ্ট চাঁদ 1945, পুনর্নবা 1946, ছায়ার আলপনা 1951, সাদা মেঘ কালো পাহাড় 1970 প্রভৃতি। এখানে একটা লক্ষণীয় বিষয় বা তোমরা একটু মনে রাখবে বা বিষয়টা একটু খুব মনোযোগ সহকারে এখানে দেখবে। সাধারণত সাদা শব্দটা আমরা সাধারণত দন্ত সহায়কার দয়াকার লিখি, কিন্তু এখানে তালবস্য আকার দয়াকার, অর্থাৎ তালব্যস্য, এই বিষয়টা এখানে বানানটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখবে এখানে। অর্থাৎ বানানটা ঠিক লিখতে গেলে তোমাদেরকে কিন্তু এটা ভালো করে দেখতে হবে। এছাড়া তার কাব্য সংকলন একটা ছিল, সেটা ছিল গিয়ে অজিত দত্তের কবিতা সংগ্রহ। তাহলে আমরা দেখতে পেলাম কাব্য সংগ্রহ, অজিত দত্তের কবিতা সংগ্রহ, এটা তোমরা নামটা ভালো করে মনে রাখবে। এছাড়াও তার বিশেষ খ্যাতি ছিল কিসের জন্য, কেন তিনি অন্যান্য বাংলা সাহিত্যে এত কবি আছেন, এত সাহিত্যিক আছেন, তাদের থেকে তিনি কেন আলাদা, কেন তার বিশেষ খ্যাতি রয়েছে বাংলা সাহিত্যে, সেটা আমরা জানবো। কারণ তিনি বাংলা কাব্যজগতে তার বিশেষ খ্যাতি সনেট বা চতুর্দশপদী কবিতার জন্য। অর্থাৎ তোমরা জানো যে কিছু কবিতা বিশেষ ছন্দে বা বিশেষ ধরনের রীতিতে লেখা হয়, যেমন এখানে চতুর্দশপদী, অর্থাৎ কবিতাতে 14টা করে অক্ষর রয়েছে। এইটা তোমরা ভালো করে জেনে রাখবে, যেটা তোমরা মাইকেল মধুসূদন দত্তের যখন আমরা কবিতা জানবে তখনও সেখানে তোমরা দেখতে পাবে। ছদ্মনাম হচ্ছে গিয়ে রৈবতক, এটা একটু মাথায় রাখবে। অজিত দত্তের ছদ্মনাম রৈবতক। মৃত্যু, অর্থাৎ কবি পরলোক গমন করেন 1979 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর। এইটুকুর কবি পরিচিতি সম্পর্কে তোমরা এরপর একটু জেনে নেবে। এরপরে আমরা কবিতার উৎস, অর্থাৎ আমরা যে নগর কবিতাটা যেটা পড়ছি বা নগর কবিতাটা সম্পর্কে যেটা আমাদের আমরা আলোচনা করছি, এটা সেই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। কবিতাটা সাদা মেঘ কালো পাহাড় 1970 খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত হয়েছিল। এটাকে তোমরা, আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি বা উপরে লিখে দিয়েছি, তোমরা একটু দেখতে পারো এখানে। সর্বশেষ কাব্যগ্রন্থ, অর্থাৎ অজিত দত্তের লেখা যে সর্বশেষ কাব্যগ্রন্থ যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে সাদা মেঘ কালো পাহাড় 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এই কাব্যগ্রন্থটা যেটা অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থেও স্থান পায়।
তাহলে এই হলো কবি পরিচিতি বা অজিত দত্ত সম্পর্কে আমাদের এইটুকু তোমরা যদি জানো বা এইটুকু সম্পর্কে তোমরা একটু মোটামুটি ধারণা রাখো, তাতেই আমাদের হবে। এরপরে আমরা যে কবিতাটা আমাদের মূল বিষয়বস্তু বা যে কবিতাটা সম্পর্কে আমরা আলোচনা করছি, যে নগর কবিতাটা, এই নগর কবিতাটা, এই নগর শব্দটি লঙ্গর শব্দ থেকে এসেছে। আমরা জানি যে বিভিন্ন শব্দ বিভিন্ন রকমের যে থেকে এসেছে, আমরা জানি যে নগর শব্দটি লঙ্গর শব্দ থেকে এসেছে, যেটা একটা ফার্সি শব্দ। এখানে নগর শব্দের প্রতীকী অর্থ হলো বন্ধন বা স্থিতি। এইটুকু তোমরা এখানে শুধু জানো যে নগর শব্দটি লঙ্গর শব্দ থেকে এসেছে, অর্থাৎ এই শব্দটা কি ধরনের শব্দ, কোথা থেকে কি শব্দ, এটা ফার্সি শব্দ। নগর শব্দের প্রতীকী অর্থ হলো বন্ধন বা স্থিতি। এরপরে আমরা বিষয়বস্তু সম্পর্কে, যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে আগে আমরা একটু জানবো যে নগর কবিতাটাতে মূল কি ভাব রয়েছে, মূল কি বিষয় বা কোন বিষয় সম্পর্কে কবি এতটাই ব্যর্থ একটা তার প্রচেষ্টা বা জীবনের ব্যর্থ মনে হয়েছে, জীবনটা ব্যর্থ হয়ে গেছে, মিছে হয়ে গেছে সব কিছু, বা তার কাজকর্মগুলো যেন সব কিছু ঠিকঠাক হচ্ছে না, তিনি তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছেন না বা চেষ্টা করছেন। কেন? এই কেনর উত্তর বা কি কারণে তিনি যেতে পারছেন না, সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু কবি নগর কবিতার মাধ্যমে খোঁজার চেষ্টা করেছেন। আমরাও এই কবিতার মাধ্যমে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে মূল কথাটা হচ্ছে গিয়ে, তার আগে আমরা জেনে নেই যে নগর কি। নগর একটা, যেটাকে আমরা বলতে পারি যে বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা দেখি, নগর হচ্ছে গিয়ে এমন ধরনের এক কথায় আমরা বলতে পারি শিকল, বা যেটা আমরা বলতে পারি বা লোহার এক ধরনের যন্ত্র, যেটাকে আমরা বলতে পারি, যেটা সমুদ্রে বা সাগরে বা নদীতে যখন আমরা দেখি কিনারাতে নৌকা বা জাহাজকে আমরা বেঁধে রাখার জন্য একটা শিকল বা কাঁচির সঙ্গে লোহাকে একটা সংযোগ করে বাঁধা হয়, যা জলের নিচে ফেলে নৌকা বা জাহাজকে একটা জায়গাতে বেঁধে রাখা হয়। এটাই হচ্ছে গিয়ে নগর। এখানে আমরা দেখব কবিতাটার দিতে, এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে নগর কিভাবে আমাদের জীবনের সঙ্গে বা নগরের প্রতীকী অর্থটা যেভাবে আমাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, আমাদের জীবনের সঙ্গে এতটাই গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে, যেটা কবি বারে বারে বোঝানোর চেষ্টা করেছেন, সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এখানে এই নগরটা অর্থাৎ কি হচ্ছে গিয়ে না কবির জীবনের, কবি তার জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে তিনি পারিপার্শ্বিক তার বন্ধন, তার সাংসারিক জীবনযাত্রা, তার বাস্তবিক জীবনের আশা আকাঙ্ক্ষা কাটিয়ে তিনি কিছুতেই তার অভীষ্ট লক্ষ্যে তিনি পৌঁছতে পারছেন না। অর্থাৎ শেষ পর্যন্ত তিনি কোনো দিক নির্দেশই তাকে তার অভীষ্ট লক্ষ্যের দিকে সন্ধান দিতে পারছেন না। অর্থাৎ দীর্ঘ জীবনের ব্যর্থ চেষ্টা, তার দীর্ঘ জীবনের সমস্ত কিছু চেষ্টাই যেন আজকে তার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাই কবি আসলে আমরা দেখতে পাই যে প্রতিটি মানুষ তার জীবনে কোনো না কোনো মহৎ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তার পারিপার্শ্বিক বন্ধন, তার সাংসারিক জীবনযাত্রা বা পারিপার্শ্বিক আত্মীয় স্বজন বা সম্পর্ক তাকে কিন্তু সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে কিন্তু একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নগর কবিতাটাতে সেই সব মানুষের সেই চিরকালীন অনুভূতির কথাই কিন্তু এখানে কবি ব্যক্ত করেছেন। কবিতাটা আমরা এবার শুরু করবো। এবারে দেখবো আমরা, যেখানে আমরা দেখতে পাবো বলছে পাড়ি দিতে দূর সিন্ধু পারে। অর্থাৎ এখানে আমরা কি পাড়ি দিতে মানে কি না পার হতে হবে, দূর মানে কি সাধারণত কি হচ্ছে না সাধারণত অনেকটাই দূরে বা যেটা নিকট কাছে নয় এরকম। সিন্ধু মানে তোমরা এটাকে সমুদ্র বা সাগর বা ধরতে পারো, তার কুল বা কিনারাতে নগর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ কি না নগর অর্থাৎ সেই শিকল বা কাঁচের সঙ্গে বাঁধা লোহার যে যন্ত্রটা সেটা জলের কিনারে পড়ে গিয়েছে, সেটা কবি জানতে পারছেন না। সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত মিছে দাঁড় টানি। অর্থাৎ কি না এ সমস্ত কিছু হওয়ার পরেও কবি শুধু দাঁড় টেনে যাচ্ছেন। কারণটা কি না দাঁড় টানা না টানলে সাধারণত নৌকো এগোয় না। নৌকার বড় বৈঠা বা যেটাকে আমরা যার সঙ্গে বেঁধে নৌকোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা নৌকোতে যারা মাঝি থাকে তারা সেটাকে টেনে জল কি বলা যেতে পারে জলটাকে কাটিয়ে তারা নৌকো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই চেষ্টা করছে, কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে সারা রাত। কতক্ষণ ধরে টানছে না সারা রাত ধরে টানছে। মিছে অর্থাৎ কি না মিথ্যা। এখানে মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, এই মিছে শব্দটা কবি এখানে
দুবার ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন সেটা সম্পর্কে আমরা এবার একটু জানব। এখানে মিছে অর্থাৎ কি না, কবি তার নির্দিষ্ট লক্ষ্যে বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি পৌঁছতে পারছেন না। অর্থাৎ কবির মনে হয়েছে চেষ্টাটা যেন বারে বারে মিছে হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে, সেই জন্য কবি এরকম ধরনের মন্তব্য এখানে করেছেন। অর্থাৎ কি না, কবির কল্পনাপ্রবণ মন তার রূঢ় বাস্তবতা থেকে বা বাস্তব জীবনটাকে তিনি মেনে নিতে পারছেন না। তিনি তার চেনা জগৎ জীবনের বন্ধনটাকে অতিক্রম করে একটা দূর দেশে গিয়ে তার মনটাকে শান্ত করতে চান। অর্থাৎ জীবনের যেটা প্রত্যাশা তিনি করছেন, যেটা আশা করছেন, তিনি সেটা তার পরিপূর্ণ তার রসটা উপলব্ধি বা আস্বাদন করতে চান, কিন্তু বাস্তবের বিচারে তা সম্ভব নয়। তা কবি নিজেও জানেন। এইসব জেনেও তিনি কিন্তু দাঁড় টেনে চলছেন, অর্থাৎ তিনি ব্যর্থ চেষ্টা করে চলছেন। সেই জন্য এখানে দাঁড় টানাটাকে মিছে বলা হয়েছে। এবারে যেটা হচ্ছে গিয়ে এই মিছে দাঁড় টানে দুবার কেন ব্যবহার করেছেন কবি? না, এখানে আমরা জানি যে যখন আমরা অসংখ্য বন্ধন বা যখন কোনো কিছু বিষয় থেকে আমাদের জীবনটা একঘেয়েমি হয়ে যায়, যেখানে আমাদের কর্মময় জগৎ থেকে আমরা কি করি, সেখান থেকে একটু আমরা ছুটি চাই, একটু সেখান থেকে আমরা একটু সেই জায়গা থেকে নিজেদেরকে একটু সরিয়ে নিতে চেষ্টা করি। আমরা একটু অন্য কোনো রোমান্টিক কোনো স্বপ্নময় জগতে গিয়ে নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করি। যেভাবে আমরা দেখি, যেমন আধুনিক কালে তোমরা যেরকম দেখো যে মোবাইলে রিচার্জ না করলে সে মোবাইলটা যেমন নিষ্প্রাণ হয়ে যায়, এখানে কল ইনকামিং আউটগোয়িং কোনোটাই হয় না, ঠিক সেই রকমভাবে মানুষের মনকেও রিচার্জ করতে হয়। যদি আমরা রিচার্জ না করতে পারি, এখানে রিচার্জ বলতে কি না, এখানে রিচার্জ বলতে মনকে নতুনভাবে নতুন কিছু খোঁজার জন্য মনকে আকৃষ্ট করা, মনকে সেই দিকে ধাবিত করা। যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু সবসময় একঘেয়েমি হয়ে যাবে, জীবনের মধ্যে কোনো কিছু নতুনত্ব আমরা পাবো না। এইসব কিছু বিষয় কবি জানে যে এটা সম্ভব নয়, তা সত্ত্বেও তিনি সেই বাসনা থেকে বা সেই ধরনের আশা থেকে নিজেকে তিনি বঞ্চিত করতে পারছেন না। অর্থাৎ প্রতি মুহূর্তে সেই যে তার ব্যাকুলতা, তার অবিচ্ছন্নতা, একাধিকবার প্রয়াস, এই কথাটা অর্থাৎ তিনি বারবার চেষ্টা করছেন, সেইটা বোঝানোর জন্য এখানে কিন্তু মিছে দাঁড় টানিয়ে এটা দুবার ব্যবহার করে, এই কথাটা দুবার কবি বলেছেন। বুঝতে পারলে? এরপরে দেখো, যেটা আমরা এরপরের যে লাইনগুলো আছে সেটা আমরা এবার আলোচনা করার চেষ্টা করব। জোয়ারে ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তাহলে কি বলছে, এই দুটো লাইন আমরা এবার দেখবো। বলছে জোয়ারের ঢেউগুলি। জোয়ার কি তোমরা সেটা তো আমাকে আর নতুন করে তোমাদের বোঝাতে হবে না, তোমরা ভূগোলে এটা পড়েছো। অর্থাৎ আমরা জানি যে চন্দ্র সূর্য এবং পৃথিবীর পরস্পরে আকর্ষণের ফলে আমরা জানি যে সমুদ্র বা নদীর জল ফুলে ওঠে, সেটাকে আমরা জোয়ার বলি। বলছে ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে। বলছে তরিতে মাথা, তরি মানে কি, এখানে তরি মানে হচ্ছে কি নৌকা, এটা তোমরা একটু জানো। তোমরা তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। অর্থাৎ কি হয়েছে না, তরি বা ঢেউগুলো সেগুলো সমুদ্র বা নদী তার জলের পরস্পর যে পারস্পরিক আন্দোলনের ফলে যে তৈরির যে সৃষ্ট একটা কি বলা যেতে পারে উঁচু উঁচু স্রোত, সেটাকে আমরা এখানে ঢেউ বলছি। সেগুলি ফুলে ফুলে উঠছে। এই তৈরিতে মানে নৌকাতে মাথা ঠুকে সমুদ্রের দিকে, অর্থাৎ তারা আবার পুনরায় ফিরে যাচ্ছে, সমুদ্রের দিকে তারা ছুটছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। বলছে তারপরে কি বলছে, ভাটা। আহরণ শব্দটার অর্থটা তোমরা একটু এখানে জেনে রাখো। আহরণ মানে হচ্ছে গিয়ে সংগ্রহ বা সঞ্চয় করা, আর প্রবল মানে কি না, প্রবল হচ্ছে গিয়ে প্রচন্ড, তীব্র আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা খুব গভীরভাবে নিতে পারি। এরপরে যেটা হচ্ছে গিয়েছে, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। তাহলে কি বলছে, জোয়ার ভাটা মানে তার তোমরা জানো যে জোয়ারের ঠিক বিপরীত, অর্থাৎ জোয়ারে যেখানে জল ফুলে উঠছে, ভাটাতে জল নেমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পাই, বলছে জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, বাণিজ্য তৈরি বলতে কি না, সাধারণত পণ্য
বা যেটাকে আমরা বলতে পারি জিনিসপত্র যেটাকে আমরা পরিবহন করি যে নৌকা সাহায্যে, তাকেই আমরা সাধারণত বলে থাকি যে পণ্যবাহী বা বাণিজ্য তরী আর কি। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নগরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল। বলছে যতই দাঁড় টানছি, অর্থাৎ বারে বারে দাঁড় টানার চেষ্টা করছি, যতই মাছ তুলে বাঁধি পাল, অর্থাৎ মাছ তুল এই শব্দটা তো কিছু না, নৌকা বা জাহাজে একটা পাল খাটাবার জন্য কাঠের একটা উঁচু দণ্ড থাকে একটা, দেখবে তোমরা যদি কখনো একটু গভীরভাবে যদি দেখো, তোমরা পর্যবেক্ষণ করে দেখতে পাবে যে একটা গভীর খুব উঁচু যে কাঠের একটা দণ্ড থাকে, সেই দণ্ডটাকে দণ্ড সেটাকে আমরা সাধারণত মাস্তুল বলছে মাস্তুলে যতই পাল মানে হচ্ছে কি কাপড়ের একটা সাহায্যে নৌকানে কাপড়ের একটা তোমরা পর্দা ধরতে পারো একটা, এটা একটু শক্ত কাপড়ের হয় যেটাতে হাওয়া আটকে থাকে, এই হাওয়াটাকে বা কি বলে বাতাসকে কাজে লাগিয়ে নৌকাটাকে নৌকা এগিয়ে যেতে সাহায্য করে। বলছে যতই আমি দাঁড় টানার চেষ্টা করছি, যতবারই আমি মাছ তুলে পালকে বাঁধছি, তা সত্ত্বেও নগরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল। অর্থাৎ কি হচ্ছে গিয়ে, নগরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল, তা সত্ত্বেও নগর যেহেতু পড়ে আছে, তার যে কাছিটা অর্থাৎ বড় বা মোটা যে দড়ি একটা যেটা থাকে আমরা, সেটা কি হয়ে আছে, বাঁধা পড়ে আছে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনে প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এই লাইন দুটো সম্পর্কে তোমরা একটু ভালো করে একটু দেখো, আমি সেটাকে আরও ভালো করে তোমাদেরকে আমি একটু ডিসকাস করার চেষ্টা করছি। বলছে এখানে নিস্তব্ধ শব্দের অর্থ কি না, নিস্তব্ধ শব্দের অর্থ হচ্ছে গিয়ে না, যখন আমরা কোনো কিছু বিষয়ে মানে কি বলা যেতে পারে যে কোনো কিছু বিষয়ে যখন আমাদের মনের মধ্যে কোনো কিছু আঘাত ঘটে বা কোনো কিছু যখন আমরা হতাশা তৈরি হয়, তখন আমরা নিজেকে গুটিয়ে নিয়ে কোনো একটা জায়গাতে নিজেকে একটা কি বলা যেতে পারে খুব চুপচাপ বা নীরবে নিজেদেরকে নিয়ে চলে যাই। সেই যে মুহূর্ত মানে কি বলা যেতে পারে না, মুহূর্ত মানে হচ্ছে গিয়ে একটা অতি অল্প সময়, মানে একটা ভাগ আর কি, বিভিন্ন সময় দিন রাতের একটা ভাগ, সেই ভাগটা এখানে আমরা রয়েছে। এইখানে মুহূর্তগুলি কোনগুলো না, কবির কাছে তার জীবনের যে দিকগুলো, তার জীবনের যে সমস্ত অধ্যায়গুলো, তা সেগুলো খুব যে আনন্দের তা নয়, সেগুলো হচ্ছে কি নিস্তব্ধ, কীরকমভাবে চুপচাপ ধীর স্থির সম্পূর্ণ নীরব নিস্তব্ধ, সেখানে যেন শব্দের অভাব রয়েছে। মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, তাহলে সেগুলো কি বলছে, সাগরের গর্জনের সঙ্গে সেগুলো কেঁপে কেঁপে উঠছে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। বলছে বিদ্রুপ মানে কি না, ঠাট্টা বা উপহাস। কিসের জন্য ঠাট্টা করছে না, কারণটা কি না, নগর পড়ে আছে যেখানে শতবার চেষ্টা করলেও নৌকা কখনো এগোবে না, তা সত্ত্বেও কি করছেন কবি না, দাঁড় টানছেন, মাছ তুলে পাল বাঁধছেন, নৌকা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য বলছে স্রোতের বিদ্রুপ, স্রোত কি করছে, বিদ্রুপ করছে, অর্থাৎ কি না, এটা উপহাস করছে, ব্যঙ্গ করছে, ঠাট্টা করছে। বলছে শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, অর্থাৎ যতবারই দাঁড় ছুঁড়ে ফেলা হচ্ছে বা ক্ষেপণ করছে সেটাকে এটাকে আমরা বলবো ব্যর্থ, মানে কি বলা যেতে পারে মিছে করছে, সেটা কি হচ্ছে না, সেটা বিদ্রুপ আকারে হচ্ছে। অর্থাৎ কি না, স্রোত বলছে যে মিছে বা অবাস্তবভাবে দাঁড়কে টেনে যাচ্ছে, বলছে নিশ্চয়ই বোকা। সেটাই এখানে আমাদের জীবনের সঙ্গে সেটা, অর্থাৎ কি আমরা বারবার যতই আমাদের মায়ার বন্ধন, আমাদের এই সাংসারিক জীবনযাত্রা থেকে নিজেদেরকে মুক্তি পাওয়ার আমরা চেষ্টা করি, তা সত্ত্বেও কিন্তু নিজেদেরকে আমরা মুক্ত করতে পারি না। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। দেখো এই তারা এই শব্দটা কেন এসছে এখানে,
না, তোমরা জানবে বা তোমরা ভূগোলে পড়েছো যে প্রাচীনকালে যারা সমুদ্রে যারা জাহাজ নিয়ে যারা বিভিন্ন রকমভাবে বাণিজ্য করতে যেত বা দেশ আবিষ্কারের পথে যারা যখন এগিয়ে যেত, তারা কিন্তু দিক নির্দেশ করতো তারার বিভিন্ন রকম আকাশে যে সমস্ত তারার অবস্থানের ভিত্তিতে তারার কি বলা যেতে পারে তার কোন দিকে তার উদিত হয়েছে তারা বা কোন দিক থেকে তার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তার ভিত্তিতে নাবিকেরা কিন্তু সমুদ্রের দিক নির্ণয় করতেন। বলছে তারার দিকে চেয়ে করি দিকের নিশানা মানে সেই কোন দিকে যাবে কবি সেই দিকে নিশানা করার চেষ্টা করছেন। ততই বিরামহীন এই দাঁড় টানা, বলছে ততই বিরামহীন এই দাঁড় টানা, ততই তিনি কি করছেন আরও চেষ্টা করছেন এই দাঁড়কে আরও টানার জন্য, নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ কি না, তিনি জানেন যে এই সংসারের বন্ধন থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয়, তা সত্ত্বেও তিনি অনবরত চেষ্টা করে যাচ্ছেন। বিরামহীন মানে বিরাম, কিন্তু তিনি কখনোই বিরাম নিচ্ছেন না, ছেদ নিচ্ছেন না, সর্বদাই তিনি চেষ্টা করে যাচ্ছেন সংসারী বন্ধন থেকে তিনি নিজেকে মুক্ত করার জন্য। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নগর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তাহলে কি বলছে, তরি ভরা পণ্য মানে হচ্ছে কি না, এখানে তরি শব্দ তোমরা তো জানো, ভরা পণ্য মানে হচ্ছে কি জিনিসপত্রে পরিপূর্ণ একবারে বাণিজ্য তরি, সেটা গিয়েছে পাড়ি দিতে হবে সপ্ত সিন্ধু পারে, অর্থাৎ তিনি দূরে তিনি পাড়ি দিতে চান। অর্থাৎ এখানে কি বলছে, অর্থাৎ তার যে গণ্ডিবদ্ধ জীবন থেকে তিনি একটা মুক্তির আকাঙ্ক্ষা খোঁজার চেষ্টা করছেন। অর্থাৎ মুক্তি তীব্রভাবে কবি চাইছেন যে তার এই সাংসারিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে, নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটা নির্জন নিরিবিল এলাকাতে গিয়ে একটা জায়গাতে গিয়ে নিজেকে নতুন করে ভাবে নিজেকে খুঁজে পেতে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সম্ভব নয়। বলছে নগর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, কিন্তু নগর যে কখন তটের কিনারে পড়ে গেছে তা তিনি জানেন না। অর্থাৎ ধীরে ধীরে তিনি কিভাবে সাংসারিক বন্ধনে নিজেকে আবদ্ধ করে ফেলেছেন, সেই যে আবদ্ধ থেকে সেই বন্ধনকে কোনোভাবেই ছেঁড়া সম্ভব হচ্ছে না, তা তিনি কবি বুঝতে পারছেন না। সারা রাত তবু দাঁড় টানি, বলছে তা সত্ত্বেও সারা রাত জুড়ে আমি দাঁড় টানছি, দাঁড় টেনে চলেছি। অর্থাৎ কি না, এই বিরামহীনভাবে দাঁড় টেনে চলে, অর্থাৎ কি না সাংসারিক বন্ধনকে বা সাংসারিক দায়িত্ব কর্তব্যবোধ আমি বহন করে চলেছি, দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের সাংসারিক জীবন থেকে আমি মুক্তি পাচ্ছি না। তাহলে এই ছিল আমাদের কবিতার উপর বা আক্ষরিক অর্থ যেটা আমরা দেখলাম, যেটা কবিতাতে যেটুকু অংশ বলা রয়েছে, এর অন্তর্নিহিত অর্থটা আমি এর সঙ্গে সঙ্গে আমি আলোচনা করেছি। তোমরা খুব ভালো করে ভিডিওটা খুব দেখবে, যেখানে কিছু বুঝতে পারবে না সেটা কোশ্চেন আকারে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, আমি সেই কোশ্চেনগুলো বা সেই বিষয়টা যেখানে বুঝতে পারবে না সেটাকে আরও ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুধু একটা বিষয় শুধু মাথায় রাখবে যে যেখানে ভিডিওটা বুঝতে পারবে না সেখানে ভিডিওটাকে ভালো করে পজ করে ভালো করে একবারে জায়গায় দুবার শুনবে, শোনার পরে আশা করি দেখি সেখানে তোমরা বুঝতে পারবে। কেমন, এটাই পড়াশোনা করে তোমরা এই ভিডিওটা বা কবিতাটা সম্পর্কে ভালো করে তোমাদের ধারণা তৈরি হোক, তারপরে আমি তোমাদেরকে পরের ভিডিওতে কিছু কোশ্চেন দেবো। কেমন, ওকে, ভালো করে পড়াশোনা করো।